সবজি বিক্রেতা গরিব স্বামীর ওপর তালাকপ্রাপ্তা ইন্সপেক্টর স্ত্রী হাত তুলল। তারপর ইন্সপেক্টর স্ত্রীর সাথে যা হল, বন্ধুরা, এটা বিহারের রাজধানী পাটনার এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত গল্প। এখানকার সরু গলিগুলোতে গঙ্গার কিনারে গড়ে ওঠা এই শহরে রোজ সকালে এক পরিশ্রমী মানুষ খুব জলদি উঠে যেত। মোহন। যখন পুরো পাটনা গভীর ঘুমে থাকত, রাস্তাঘাট ফাঁকা থাকত, আর শুধু কুকুরের ডাকার আওয়াজ বা দূরের মন্দিরের ঘণ্টা শোনা যেত, তখন মোহন তার পুরনো জং ধরা সাইকেলে সবজি মান্ডির দিকে রওনা দিত। সাইকেলের পেছনে দুটো বড় বড় ঝুড়ি বাঁধা থাকত, যেগুলোতে রাতভরের পরিশ্রমে বাছাই করা তাজা সবজি ভরা থাকত। সেই ঝুড়িগুলো হালকা ছিল না। আলুর বস্তা, টমেটোর পেটি, কাঁচা লঙ্কার পুটলি, লাউ আর ভেন্দির বান্ডেল। কিন্তু মোহন কখনো অভিযোগ করত না। এটা তার অভ্যেসে পরিণত হয়েছিল। চুপচাপ বোঝা ওঠানো, চুপচাপ পরিশ্রম করা। সে জীবন থেকে কখনো কোনো প্রশ্ন করেনি, বাস প্রতিদিন সততার সাথে নিজের কাজ করেছে। সেদিনও যেমন প্রতিদিন হয়, সে মন্ডিতে পৌঁছল। ঠান্ডা সকালের হাওয়ায় সবজির তাজা সুগন্ধ ছড়িয়ে পড়েছিল। মন্ডিতে কোলাহল শুরু হয়ে গিয়েছিল। ট্রাক আনলোড হচ্ছিল। সবজিওয়ালারা চড়া গলায় দরদাম করছিল। মজুররা বস্তা ওঠাকে ওঠাতে হাঁপিয়ে যাচ্ছিল। মোহন নিজের জায়গা নিল, সাইকেল নামালো, আর একটা একটা করে সবজি ঠেলায় সাজাতে লাগল। আলুকে আলাদা কোনায়, টমেটোর লাল রং সামনে দেখিয়ে, কাঁচা লঙ্কা উপরে সাজিয়ে। তার ঠেলা সবসময় সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আর আকর্ষণীয় থাকত। লোকে দূর থেকেই বলতো, মোহন ভাইয়ের সবজি সবচেয়ে তাজা পাওয়া যায়। ঠেলা সাজাতে সাজাতে তার ফোন বাজল। স্ক্রিনের নাম চমকালো, রাধা। মোহন জলদি করে হাত গামছায় মুছল আর ফোন ওঠাল। হ্যাঁ, বলো রাধা। অন্য প্রান্ত থেকে আওয়াজ এলো, ঠান্ডা আর আনুষ্ঠানিক, যেমন কোনো সরকারি ফরমান শোনাচ্ছে। আজ সন্ধ্যায় বাড়ি ফিরতে দেরি করো না, একটা জরুরি মিটিং আছে। মোহন সাথে সাথে বুঝে গেল, মিটিং মানে বাড়িতে না, হয়তো বাইরে, কোনো বড় হোটেল বা অফিসে, যেখানে বড় অফিসাররা থাকবেন। সে শুধু ধীর গলায় বলল, ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। ফোন কেটে গেল। মোহন কিছু মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। চারদিকে মন্ডির শোরগোল ছিল, লোকে চিৎকার করছিল, দরদাম করছিল, কিন্তু তার ভেতরে এক গভীর নীরবতা ছেয়ে গেল। সে ভাবতে লাগল, কবে থেকে কথাবার্তা এমন হয়ে গেল, কবে থেকে ঘরে শুধু আদেশ আর জবাব রয়ে গেছে। রাধা পুলিশ ইন্সপেক্টর ছিল। ৩ বছর আগে যখন সে প্রথমবার খাঁকি উর্দি পড়েছিল, তখন পুরো মহল্লা খুশিতে নেচে উঠেছিল। লোক ঘরে ঘরে মিষ্টি বিলিয়েছিল। মোহনের চোখে সেদিন সত্যিই গর্বের চমক ছিল। সে ভেবেছিল, আমার স্ত্রী এবার দেশ সেবা করবে, লোকের রক্ষা করবে। সেদিন সে রাধাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি যাই হও না কেন, আমার জন্য সবসময় সেই একই থাকবে, আমার রাধা। কিন্তু উর্দির সাথে সাথে রাধা বদলাতে শুরু করল। প্রথমে ছোটখাটো কথা বদলালো, যা এখন মোহনের হাতে বা সবজির গন্ধে নাক সিটকানোতে পরিণত হল। তারপর তার কথা বলার ধরন শক্ত হয়ে গেল। ঘরে কথা বলার কায়দা রাধা অফিসারের মতো করতে লাগল, আর শেষে নজরও বদলে গেল। এখন সে মোহনকে এমনভাবে দেখত যেন সে কোনো পুরনো জিনিস, যা এখন আর কোনো কাজে লাগছে না। সেই সন্ধ্যায় মোহন সময়ের আগেই বাড়ি ফিরে এলো। সে স্নান করে ধোয়া কাপড় পরল, তবুও হাতে সবজির হালকা গন্ধ বাকি ছিল। সে জানত যে রাধার এটা একদম পছন্দ নয়। সে সবসময় বলতো, এই গন্ধ আমার উর্দিতে লেগে যায়। ঘরে রাধা তৈলি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো কোষে বেঁধে উর্দির ইস্ত্রি একদম টান টান, বেল্ট চকচক করছিল। মোহন দরজা দিয়ে তাকে দেখল তো এক মুহূর্তের জন্য থমকে গেল। সে সত্যিই খুব সুন্দর লাগছিল, মজবুত, আত্মবিশ্বাসে ভরা। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে আগের সেই আপনপন, সেই পুরনো হাসি কোথাও গায়েব ছিল। তুমি আমাকে এভাবে কেন দেখছ? রাধা না ঘুরেই জিজ্ঞেস করল। ব্যাস এমনি, তোমাকে ভালো লাগছে, মোহন হালকা হাসির সাথে বলল। রাধা আয়নায় তার দিকে তাকালো আর শক্ত গলায় বলল, আজ আমার সাথে কোথাও যাবে না, বুঝেছ? মোহনের হাসি গায়েব হয়ে গেল। কেন? কারণ ওখানে আমার সিনিয়র অফিসাররা থাকবেন, বড় লোকেরা, আর আমি চাই না যে কেউ জিজ্ঞেস করুক, এই সবজিওয়ালাকে আমার স্বামী। এই শব্দগুলো ছোট ছিল, কিন্তু মোহনের হৃদয়ে ভারী পাথরের মতো পড়ল। সে কিছু বলল না। সে জানত এখন যদি কিছু বলে তো ঝগড়া হবে, আর ঝগড়া বাড়লে সেটাই হবে যা প্রতি দ্বিতীয় তৃতীয় দিনে হয়, চুপ থাকা, খোঁচা দেওয়া আর রাধার রাগ। রাধা ঘর থেকে বেরোনোর সময় দরজায় দাঁড়িয়ে বলল, আর হ্যাঁ, যখন আমি ঘরে না থাকি তখন গলিতে ঠেলা লাগিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন না, মহল্লার লোক কি ভাববে? মোহন শুধু মাথা নাড়ল।
দরজা বন্ধ হলো আর ঘর হঠাৎ খুব খালি আর খুব ঠান্ডা লাগতে লাগল। মোহন জানলার কাছে গিয়ে বসে পড়ল। বাইরে সেই গলি ছিল যেখানে সে 10 বছর ধরে সবজি বেচে আসছে। এই গলিতেই বাচ্চারা তাকে মোহন চাচা বলে ডাকত। এই গলিতেই এক বৃদ্ধা মা রোজ এসে 10 টাকার সবজি নিত আর আশীর্বাদ দিত। কিন্তু এখন সেই গলি তার কাছে শিকলের মতো মনে হতে লাগল। রাতে রাধা দেরি করে ফিরল। মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক আলাদা রকমের চমক, যেন কোনো বড় সাফল্য হাসিল করেছে। মোহন জলের গ্লাস এগিয়ে দিল। রেখে দাও এখানে। রাধা না তাকিয়েই বলল। মোহনের হাত বাতাসে থমকে গেল। তুমি জানো আজ কি হয়েছে? রাধা ব্যাগ সোফায় ছুঁড়ে ফেলে বলল। আমার সিনিয়র স্যার সবার সামনে আমার প্রশংসা করেছেন। বললেন, রাধার মতো শক্তিশালী আর স্বাধীন অফিসার খুব কম হয়। কেস সলভ করার কায়দা, লোকের সাথে ডিল করা, সব দারুণ। মোহন ধীর গলায় বলল, খুব ভালো কথা, আমি খুশি। রাধা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তুমি বুঝতে পারছ না মোহন, আজকের দুনিয়া খুব দ্রুত চলছে। এখানে ইমেজ সবচেয়ে জরুরি, স্ট্যাটাস সবচেয়ে জরুরি। লোক তোমাকে দেখে আমাকে জাজ করে, আর আমি। মোহন প্রথমবার প্রশ্ন করল, আমি? গলায় হালকা ব্যথা ছিল। রাধা কিছু মুহূর্ত চুপ রইল, তারপর ঠান্ডা স্বরে বলল, তুমি আমার পুরনো জীবনের অংশ, আমার অতীত। এখন আমি এগিয়ে গিয়েছি। এই শব্দগুলো কোনো রায়ের মতো ছিল। মোহনের চোখ নিচু হয়ে গেল। সেই রাতে সে ঘুমোতে পারল না। তার পুরনো স্মৃতি মনে আসতে লাগল। বিয়ের পর কিভাবে দুজনে মিলে ছোট্ট একটা সংসার পেতেছিল, কিভাবে রাধার পুলিশ ট্রেনিংয়ের দিনগুলোতে সে প্রতি রবিবার ঠেলা জলদি গুটিয়ে স্টেশনে তাকে নিতে যেত, কিভাবে প্রথম পোস্টিংয়ে নিজের সব সঞ্চয় দিয়ে তার জন্য নতুন ব্যাগ আর জুতো কিনেছিল। কিন্তু এখন সেসব স্মৃতি ধুলো পড়া ফাইলের মতো, যা কেউ খুলতে চায় না। পরের সকালে মোহন আবার মান্ডিতে গেল। বাইরে সবকিছু তেমনই ছিল, সূর্য উঠেছিল, মান্ডিতে সেই শোরগোল। কিন্তু তার ভেতরে কিছু ভেঙে গিয়েছিল। ঠেলা লাগিয়ে যখন সে দাঁড়ালো, এক পুরনো গ্রাহক এলো আর বলল, ভাইয়া, আপনার ম্যাডাম তো এখন অনেক বড় অফিসার হয়ে গেছেন না? টিভিতেও নাম আসে ওনার। মোহন জোর করে হেসে বলল, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। কিন্তু সেই হাসির পেছনে আত্মসম্মানের গভীর ক্লান্তি ছিল। সে ভাবছিল, সম্পর্ক কি চাকরির মতো হয়? তরক্কির সাথে পুরনো সাথী বোঝা হয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে গঙ্গার কিনারে গিয়ে বসল। জল বয়ে যাচ্ছিল, দূরে ঘণ্টা বাজছিল। সে নিজেকে বলল, আমি তো শুধু সততার সাথে পরিশ্রম করি, হয়তো এটাই আমার সবচেয়ে বড় ভুল। বাড়ি পৌঁছে সে ঝুড়ি কোনায় রাখল আর মেঝেতে শুয়ে পড়ল। কোনো কান্না নয়, কোনো রাগ নয়, ব্যাস এক পরিশ্রমী মানুষ যে প্রথমবার অনুভব করছিল যে গরিবের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক জিনিস হল আপনজনের অবহেলা। সেদিন রাধা আরও দেরি করে ফিরল। রাত 11টা বেজে গিয়েছিল। দরজা খুলল, বুটের শব্দ জোরে প্রতিধ্বনিত হল। মোহন উঠে দাঁড়াল। খাবার গরম করে দেব? রাধা ব্যাগ সোফায় জোরে ছুঁড়ে ফেলল। বাইরে হোটেলে খেয়ে নিয়েছি। তারপর না থেমে, যেন মনে আগে থেকেই তৈরি ছিল, বলল, শোনো মোহন, কাল থেকে সবজি বেচার কাজ একটু দূর থেকে করো। আমার থানার আশেপাশে বা আমার কলোনির সামনে কখনো আসবে না। মোহন চমকে উঠল। কেন? আমি তো বরাবরই এখানেই। কারণ থানার সামনে দিয়ে বড় বড় লোক আসা যাওয়া করে, এসপি সাহেব, ডিএম সাহেব, সবাই জিজ্ঞেস করে ইন্সপেক্টর রাধার স্বামী সবজি কেন বেচে। আমাকে লজ্জাবোধ করতে হয়। মোহন শান্ত স্বরে বলল, কারণ এটাই আমার কাজ, এটাই আমার রুজি-রুটি। রাধা হঠাৎ ঘুরে দাঁড়াল আর রাগে চিৎকার করল, এটা কাজ নয় মোহন, এটা তোমার পরিচয়, আর এই পরিচয় আমাকে সমাজের নিচে টেনে নামাচ্ছে, আমার ইমেজ খারাপ করছে। ঘরে ঘন নিস্তব্ধতা ছেয়ে গেল। মোহনের প্রথমবার মনে হল, এটা শুধু রাগ নয়, এটা এক বাড়তে থাকা দূরত্ব, যা দিন দিন চওড়া হয়ে যাচ্ছে। পরের কয়েক সপ্তাহে রাধা আরও বেশি দূরে চলে গেল। ঘরে কম আসত, এলেও মোবাইলে ব্যস্ত থাকত। কথাবার্তা শুধু প্রয়োজনটুকুই হতো। উর্দির সাথে তার আওয়াজও এখন হুকুমের মতো হয়ে গিয়েছিল। মোহন চুপচাপ সব দেখত। এক সন্ধ্যায় সে ঠেলা গুছিয়ে নিচ্ছিল। গোধূলি বেলায় সূর্য ডুবছিল। তখনই দুই যুবক কাছে এলো, কানে কান দিয়ে হেসে হেসে বলল, আরে, ইনিই তো ইন্সপেক্টর ম্যাডামের স্বামী, সবজিওয়ালা। মোহন কিছু বলল না। সে জানত এখন জবাব দিয়ে কিছু বদলাবে না। সেই রাতে রাধা বাড়ি এলে মুখ একদম শক্ত ছিল। খাবারের দিকে তাকাল না, সোজা সোফায় বসে বলল, মোহন, আমি উকিলের সাথে কথা বলে নিয়েছি। মোহনের আঙুলগুলো থেমে গেল। সে প্লেট ধুচ্ছিল। কিসের ব্যাপারে? তালাকের ব্যাপারে। শব্দটা এত সোজা, এত ঠান্ডা ছিল যে ঘরের বাতাস যেন জমে গেল। কেন? মোহনের গলায় ভয় ছিল না, শুধু ক্লান্তি ছিল। রাধা চেয়ার টেনে বসল। কারণ আমাদের জীবন এখন আলাদা আলাদা দিকে চলে গেছে।
তুমি যেখানে আছো আমি সেখানে পৌঁছতে পারি না, আর আমি যেখানে আছি তুমি সেখানে আসতে পারো না। আমি কি ভুল করেছি রাধা? মোহন প্রথমবার চোখে জল নিয়ে জিজ্ঞেস করল। রাধা তাকে উপর থেকে নিচে দেখল আর বলল, তুমি ভুল নাও মোহন, ব্যাস তুমি এখন আমার জন্য সঠিক নাও। কাল কাগজ চলে আসবে, নিজে দেখে নিও। পরের দিন তালাকের কাগজপত্র এলো। সাদা কাগজে কালো অক্ষরে লেখা ছিল, অসঙ্গতি। জীবনশৈলীতে বিশাল পার্থক্য, মানসিক আর ভাবনাত্মক দূরত্ব। মোহন কাগজটা দেরি পর্যন্ত পড়ল। তাতে কোথাও লেখা ছিল না অপমান, অবহেলা, লজ্জার কথা, যা কিনা ভাবনাহীন আইনের ভাষায় ফিট হয় না। রাধা পেন ধরিয়ে দিয়ে বলল, এটা নিয়ে নাটক করো না, চুপচাপ সাইন করে দাও। মোহন তার চোখের দিকে তাকালো আর ধীর গলায় জিজ্ঞেস করল, আমি কি কখনো জীবনে কোনো নাটক করেছি? রাধা চুপ হয়ে গেল। মোহন বিনা কোনো হাঙ্গামায় সই করে দিল। তালাকের পর রাধা ঘর ছেড়ে চলে গেল। মোহন সেই ছোট ঘরে একা রয়ে গেল। জিনিসপত্র সেখানেই ছিল, পুরনো বিছানা, ভাঙা চেয়ার, দেওয়ালে বিয়ের ফটো, কিন্তু সম্পর্কের কোনো উষ্ণতা অবশিষ্ট ছিল না। মহল্লার লোক জিজ্ঞেস করত, মোহন ভাইয়া কি হলো? সে শুধু হেসে বলতো, পরিস্থিতি এমন হয়ে গেল। একদিন হঠাৎ রাধা এলো, এবার সাদা কাপড়ে, কিন্তু চোখে সেই একই শীতলতা। আলমারি খুলল, কিছু পুরনো কাগজপত্র বের করল। মোহন চুপচাপ দাঁড়িয়েছিল। যাওয়ার সময় সে দরজায় থামল আর বলল, একটা কাজ করে দিও, আজকের পর আমার সামনে আসবে না, না আমার কলোনিতে, না আমার জীবনে। মোহন ধীর গলায় বলল, আমি কি কখনো তোমার রাস্তা আটকেছি? রাধা জবাব দিল না, ব্যাস শেষ বাক্য ছুড়ে দিল, তুই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিলি। দরজা জোরে বন্ধ হল। সেই রাতে মোহন দেরি পর্যন্ত ছাদে বসে রইল। কাঁদার চেষ্টা করল, কিন্তু চোখের জল বের হল না, যেন চোখের জলও ক্লান্ত হয়ে গিয়েছিল। সকালে সে আবার মান্ডিতে গেল, সবজি ওঠালো, ঠেলা লাগালো, কিন্তু হাত কাঁপছিল। এক বৃদ্ধা মা বলল, বাবা, আজ সবজি এত সস্তায় কেন দিচ্ছ? মোহন হেসে বলল, আজ মনটা একটু ভারী মা। দিন কাটতে লাগল। তালাকের খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। কিছু লোক সহানুভূতি দেখালো, কেউ কেউ পিঠের পেছনে মজা ওড়াল। মোহন সব চুপচাপ সহ্য করতে লাগল। একদিন সে সবজি ভর্তি ঠেলা নিয়ে গলি দিয়ে যাচ্ছিল। দূর থেকে এক সরকারি গাড়ি আসতে দেখা গেল। লাল বাতি জ্বলছিল। মোহন থমকে দাঁড়াল, তারপর মাথা নিচু করে নিল। সে জানত না যে জীবন এখনই সবচেয়ে বড় ধাক্কা দিতে চলেছে। গাড়ি ধীরে ধীরে কাছে এসে থামল। চকচকে সাদা অ্যাম্বাসেডর, কাঁচ বন্ধ, ওপরে ঘুরতে থাকা লাল নীল বাতি। আশেপাশের লোক দাঁড়িয়ে গেল, কেউ সবজি মাপা থামিয়ে দিল, কেউ মোবাইল বের করে নিল। দরজা খুলল আর রাধা নামল। পুরো উর্দিতে, কোষে বাঁধা বেল্ট, চকচকে জুতো, মুখ শক্ত। মোহন মাথা তুলল, নজর মিলল। এক ছোট মুহূর্তে 10 বছরের পুরো জীবন ঘুরে গেল। রাধা চারদিকে দেখল, ভিড় জমছিল। তারপর ঠেলার ওপর নজর পড়ল, তারপর মোহনের ওপর। তুমি এখানে কি করছো? তার গলায় হুকুম ছিল। সবজি বেচছি, মোহন শান্ত স্বরে বলল। এখানেই, আমার কলোনির ঠিক বাইরে? হ্যাঁ, আমি পরিষ্কার বলেছিলাম না আমার সামনে আসবে না। রাধার স্বর চড়া হয়ে গেল। মোহন প্রথমবার সোজা জবাব দিল, আমি আপনার সামনে আসিনি, শুধু গলি দিয়ে যাচ্ছিলাম, একটু থেমে গেছিলাম। রাধার মুখ রাগে লাল হয়ে গেল। মিথ্যে বলো না, ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে আছো আমাকে বদনাম করার জন্য। মোহন শান্ত স্বরে বলল, এখন আমি কোথায় দাঁড়াই বা না দাঁড়াই, আপনার তাতে কি মানে? এই প্রশ্ন রাধার উর্দিতে সরাসরি চড় ছিল। লোক দেখছিল আমার ইমেজ খারাপ হচ্ছে, সে চারদিকে ইশারা করল। মোহন দেখল লোকের চোখে মজা নয়, বিস্ময় আর রাগ ছিল। আমি কারো ইমেজ খারাপ করছি না, আমি তো ব্যাস নিজের মেহনত করছি, ব্যাস করো। রাধা জোরে চেঁচালো। আওয়াজ এত তীব্র ছিল যে কাছের এক বয়স্ক মহিলা ভয়ে কেঁপে উঠলেন। তোমার লজ্জা করে না? এত নিচে নেমে গেছ? মোহনের মুখে ব্যথা পরিষ্কার দেখা গেল, কিন্তু সে চুপ রইল। আমি নিচে নামিনি রাধা, আমি ওখানেই আছি যেখানে চিরকাল ছিলাম। ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। ইনি সেই ইন্সপেক্টর রাধা না? আর ইনি ওনার প্রাক্তন স্বামী? রাধার মনে হলো সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে এগিয়ে গেল, প্রথমে ঠেলায় জোরদার লাথি মারল। ভারসাম্য বিগড়ে গেল আর সব সবজি রাস্তায় ছড়িয়ে পড়ল। টমেটো ফেটে গেল, আলু গড়িয়ে গেল।
তারপর তার হাত উঠল আর মোহনের গালে জোরদার থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের তীব্র আওয়াজ পুরো মহল্লায় গুমড়ে উঠল। কিছু মুহূর্ত কেউ নড়ল না। মোহন নিজের গাল ধরল, চোখ ভিজে গেল, কিন্তু সে কাঁদল না। যদি আবার কখনো আমার নজরের সামনে আসো তো পরিণাম আরও খারাপ হবে। রাধার গলা কাঁপছিল। সে ঘুরল আর গাড়িতে বসে চলে গেল। ভিড়ের মধ্যে লোক বিড়বিড় করতে লাগল, এটা কি ভুল করল? উর্দিতে থেকেও মারল? কেউ একজন মোবাইলে পুরো ভিডিও বানিয়ে নিয়েছিল। মোহন নিচু হল আর একটা একটা সবজি ওঠাতে লাগল। ফাটা টমেটো, নোংলা হয়ে যাওয়া আলু, যেন নিজের ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মান কুড়োচ্ছে। এক বৃদ্ধ কাছে এলো। বাবা, ঠিক আছো তো? হ্যাঁ কাকা, মোহন হেসে বলল, কিন্তু তার আঙুলগুলো খারাপভাবে কাঁপছিল। ঘরে পৌঁছে সে সবার আগে আয়না দেখল। গালে লাল দাগ, চোখ ফোলা। ঠান্ডা জল দিল আর নিজেই বিড়বিড় করল। থাপ্পড় গালে পড়েনি, সোজা আত্মসম্মানে পড়েছে। রাতভর ফোন বাজতে থাকল। বন্ধু, আত্মীয়, মহল্লার লোক। মোহন ভাইয়া, তুমি ঠিক আছো? ভিডিও ভাইরাল হয়ে গেছে, পুরো পাটনা দেখছে। মোহন ফোন বন্ধ করে দিল, জানলার কাছে বসে পড়ল। বাইরে সেই গলি ছিল, কিন্তু আজ সবকিছু বদলানো মনে হচ্ছিল। ওদিকে থানায় রাধা নিজের কেবিনে বসেছিল। সামনে সিনিয়র অফিসার দাঁড়িয়েছিলেন। উনি ফোন এগিয়ে দিলেন। ভিডিও চলছিল। থাপ্পড়ের আওয়াজ, ভিড়। রাধার মুখ সাদা হয়ে গেল। স্যার, ও ব্যাস, সিনিয়র শক্তভাবে বললেন। উর্দি ক্ষমতা নয় রাধা, দায়িত্ব হয়। এটা যা তুমি করেছ, এটা উর্দির অপমান। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। মোহন সেই রাতে ঘুমোতে পারল না। বারবার একই প্রশ্ন, মেহনত করা কি পাপ? গরিব হওয়া কি অপরাধ? পরের সকালে সে আবার মান্ডিতে গেল। সবজি ওঠালো, ঠেলা লাগালো। কিন্তু আজ লোক তাকে অন্য নজরে দেখছিল। কেউ নজর চুরি করে, কেউ খুলে দেখছিল। কারুর চোখে সহানুভূতি, কারুর কৌতূহল, কারুর ভয়। যেন গরিব হওয়া কোনো সংক্রামক রোগ। এক পুরনো গ্রাহক ধীরে বলল, ভাইয়া, কালকের ভিডিও দেখলাম, খুব ভুল হয়েছে আপনার সাথে। মোহন মাথা নাড়ল, কিছু বলল না। এক মহিলা সবজি নিল আর যেতে যেতে বলল, হিম্মত রেখো ভাইয়া, সত্যের সব সময় জয় হয়। মোহন হাসল, কিন্তু তার ভেতরে উথল পাথল চলছিল, প্রশ্নের উথল পাথল। উর্দি পরে নিলেই কি মানুষ ভগবান হয়ে যায়? গরিবের সম্মানের কি কোনো মূল্যই নেই? দুপুর পর্যন্ত মোবাইল আবার বাজতে লাগল। অজানা নম্বর, মিডিয়া কর্মী, সামাজিক সংগঠন। মোহন, উকিল, অভিযোগ দায়ের করুন, আমরা আপনার সাথে আছি। মোহন সব কল কেটে দিল। সে এখনও ঠিক করতে পারছিল না, লড়ব নাকি ব্যাস চুপচাপ বাঁচব। থানায় পরিবেশ উত্তপ্ত ছিল। সিনিয়র রাধাকে বললেন, ভিডিওতে তোমাকেই উস্কানিদাতা মনে হচ্ছে। এই মামলা উপরে পর্যন্ত গেছে, ডিপার্টমেন্টাল এনকোয়ারি বসবে। রাধার আঙ্গুল কাঁপতে লাগল। সে কখনো বিশ্বাস করেনি যে এক মুহূর্তের রাগ তাকে এখানে নিয়ে আসবে। সন্ধ্যায় মোহন বাড়ি ফিরল। দরজা খুলল। ভেতরে সেই নিস্তব্ধতা। কিন্তু আজ সেই নিস্তব্ধতা ভারী লাগল না, যেন সেই নিস্তব্ধতা এখন কিছু বলছে। সে টিভি চালাল না, জানত খুললেই ওই ভিডিও, ওই খবর। খাবার খেয়ে সে ছাদে চলে গেল। পাটনার রাতে তারা চমকাচ্ছিল। এই আকাশের নিচে একদিন সে রাধাকে বলেছিল, তুমি ইন্সপেক্টর হলেও আমার জন্যই থাকবে, আমার সাথেই। আজ সেই আকাশ চুপচাপ দেখছিল। রাত 12টা বাজল। দরজায় টোকা পড়ল। মোহন চমকে উঠল। এত রাতে কে? দরজা খুলল তো দুজন লোক দাঁড়িয়েছিল, সাদা কাপড়ে। আমরা বিহার মানবাধিকার কমিশন থেকে এসেছি। আপনার সাথে হওয়া ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। যদি আপনি অভিযোগ দায়ের করতে চান তো। মোহন তাদেরকে ভেতরে ডাকল, চা বানালো। ওরা বলল, আইনি প্রক্রিয়া, অধিকার, ন্যায়। মোহন দেরি পর্যন্ত চুপ রইল। তারপর বলল, আমি কারো ওপর বদলা চাই না। আমি বাস এতটুকু চাই যে যা আমার সাথে হয়েছে তা অন্য কোনো গরিবের সাথে না হোক। দুজন আধিকারিক একে অপরের দিকে তাকাতে লাগলেন। তারপর বললেন, তাও মামলা নিজে নিজেই এগিয়ে যেতে পারে, কারণ ভিডিও পাবলিক ডোমেনে আছে। মোহন গভীর শ্বাস নিল আর মাথা নাড়ল। পরের দিন খবরের কাগজে খবর ছাপল, নাম ছাড়া। হেডলাইন ছিল, উর্দির অহংকার নাকি আইনের মর্যাদার লঙ্ঘন। মান্ডিতে লোক এখন মোহনকে সম্মানের সাথে দেখতে লাগল। কেউ চুপিসারে 5-10 টাকা বেশি দিয়ে যেত, কেউ মাথা ঝুঁকিয়ে নমস্কার করত। এক ছোট বাচ্চা ঠেলার কাছে এলো আর জিজ্ঞেস করল, চাচা, পুলিশ আন্টি আপনাকে কেন মারল? মোহন থেমে গেল। তারপর বাচ্চার মাথায় হাত বুলিয়ে বলল, কারণ কখনো কখনো বড় লোকেরা ভুলে যায় যে সামনের জন্য মানুষ, তারও ইজ্জত আছে। রাধা নিজের ঘরে একা ছিল। ফোনের ঘণ্টা বাজলে ভয় পেয়ে যেত।
দরজায় হালকা শব্দেও তাকে চমকে দিত। আয়নায় নিজেকে দেখলে তাকে নিজের মুখ অচেনা লাগত, সেই মুখ, কিন্তু এখন কোনো গরিমা ছাড়া। তার বারবার মোহনের পুরনো বাক্য মনে আসত। সত্যিকারের বড় মানুষ সেই হয় যে সামনের জনকে ছোট মনে করে না। উর্দি দেওয়ালে টাঙানো ছিল, কিন্তু এখন সেটা ছোঁয়ার সাহস হচ্ছিল না। যে উর্দি কখনো গর্ব ছিল, আজ বোঝা মনে হচ্ছিল। সে প্রথমবার অনুভব করল সে মোহনকে মারেনি, সে নিজের মনুষ্যত্ব আর নিজের উর্দিকেই মেরেছিল। মোহনের জীবনও এখন আগের মতো ছিল না। সে ওই ঠেলাই লাগাত, ওই সবজিই বেচত, কিন্তু এখন লোক তাকে শুধু সবজিওয়ালার রূপে দেখত না। তার ভেতরে ব্যথা ছিল, কিন্তু তার সাথে এক নতুন শান্তিও ছিল। যেমন অনেক দিন পর সে নিজেকে আয়নায় কোনো লজ্জা ছাড়াই দেখেছে। কিছুদিন পর থানা থেকে অফিসিয়াল নোটিশ এলো, ডিপার্টমেন্টাল এনকোয়ারির জন্য বয়ান দায়ের করতে হবে। মোহন নির্দিষ্ট সময়ে পৌঁছল, সাদা কাপড়, ঝুকানো নজর, কিন্তু পা মজবুত। রাধা সামনে চেয়ারে বসেছিল। আজ তার মুখে না গরিমা ছিল না রাগ, শুধু ক্লান্তি আর লজ্জা। নজর মিলল। মোহন কিছু মুহূর্ত দেখল, তারপর নজর সরিয়ে নিল। অফিসার প্রশ্ন জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? আপনি কোনো উস্কানি দিয়েছিলেন? আপনি কি অফিসিয়াল অভিযোগ করতে চান? মোহন শান্তস্বরে বলল, আমি কিছু করিনি। আমি শুধু নিজের রুজি রুটি কামাচ্ছিলাম, আর আমার অভিযোগ চাই না। ব্যাস এতটুকু চাই যে অন্য কোনো পরিশ্রমী মানুষের সাথে এমন না হোক। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাধা প্রথমবার মাথা তুলে মোহনের দিকে দেখল। তার চোখে জল ছিল, কিন্তু সে কিছু বলল না। কিছু সপ্তাহ পর রায় এলো। রাধাকে সাসপেন্ড করে দেওয়া হলো। উর্দি কেড়ে নেওয়া হলো, গরিমা কেড়ে নেওয়া হলো, সেই সব পরিচয় কেড়ে নেওয়া হলো যার জোরে সে নিজেকে সবার উপরে মনে করত। শহরে আলোচনা হতে লাগল। ওই লোকেরাই যারা কখনো মোহনের মজা ওড়াত, এখন রাধাকে দেখে চুপ হয়ে যেত। এক সন্ধ্যায় মোহন ঠেলা গুছিয়ে নিচ্ছিল। সূর্য ডুবে গিয়েছিল, স্ট্রিট লাইট জ্বলছিল। তখনই পেছন থেকে আওয়াজ এলো, মোহন। সে ঘুরল। রাধা সামনে দাঁড়িয়েছিল, সাধারণ সালোয়ার কামিজে, বিনা উর্দিতে, চোখে লজ্জা আর অনুশোচনা। দুজনেই অনেকক্ষণ চুপ ছিল। তারপর রাধার আওয়াজ ভাঙা ভাঙাভাবে বেরোল, আমি ক্ষমা চাইতে এসছি। আমি খুব ভুল ছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে ক্ষমতার মানে মনুষ্যত্বকে পিষে ফেলা নয়। আমাকে মাফ করে দাও। মোহন তার দিকে তাকাল। তার চোখে রাগ ছিল না, শুধু শান্তি। আমাকে মাফ করার দরকার নেই রাধা, সে ধীর গলায় বলল, কারণ আমি তোমাকে সেই দিনই মাফ করে দিয়েছিলাম যখন তুমি থাপ্পড় মেরেছিলে। কারণ যদি আমি ঘৃণা রাখতাম তো আমার মধ্যে আর তোমার মধ্যে কোনো তফাতই বা কি থাকত? রাধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কিছু বলল না। মোহন ঠেলা এগিয়ে নিয়ে নেল, পেছনে ফিরে দেখল না। তার জন্য জয় এটা ছিল না যে রাধা সাজা পেল। জয় এটা ছিল যে এত বড় অপমানের পরেও সে মানুষই রইল। জীবন ধীরে ধীরে ট্র্যাকে ফিরতে লাগল। মান্ডি ওটাই ছিল, গলিগুলো ওটাই ছিল, কিন্তু মোহন এখন আগের মতো ছিল না। সে মাথা উঁচু করে চলত, না কাউকে ভয় পেত, না কাউকে ছোট মনে করত। গল্প এখানেই শেষ হয় না। এমন গল্প প্রতি শহরে, প্রতি গলিতে রোজ জন্ম নেয়। শিক্ষা শুধু এতটুকুই, উর্দি, পদ, পয়সা বা ক্ষমতা যদি মানুষকে সত্যিই বড় বানায় তো ওটা আসল জয়। কিন্তু যদি ওই জিনিসগুলো মানুষকে অহংকারী আর নিষ্ঠুর বানিয়ে দেয় তো ওটা সবচেয়ে বড় হার হয়ে যায়। এখন আপনাদের কাছে প্রশ্ন হল, মোহন এত অপমানের পরেও মাফ করে দিল। মাফ করে দিল, এটা কি তার সত্যিকারের মহত্ব ছিল, নাকি এক গরিব মানুষের অসহায়ত্ব ছিল? আর রাধার সাথে যা হলো সেটা কি পুরোপুরি সঠিক ন্যায় ছিল, নাকি তাকে আরও সাজা দেওয়া উচিত ছিল? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে তো লাইক করুন, চ্যানেল সেভ সোসাইটিকে সাবস্ক্রাইব করুন, আর এটাকে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ারে অন্য কেউ সাহস আর আশা পেয়ে যাবে। দেখা হবে পরের গল্পে। জয় হিন্দ, জয় ভারত।